ওয়েলকাম টু ফিউচার টুডে। তো বাড়িতে কোনো অনুষ্ঠানে বা জন্মদিনে যখন তোমরা টাকা উপহার হিসাবে পাও, বাবা বা মা কি বলে যে টাকাটা বাড়িতে ফেলে রাখিস না, ব্যাংকে জমা দে। কেউ একটু ব্যাংকে টাকাটা জমা কেন বলে? নতা কারণে বাড়িতে যদি টাকাটা রাখো তাহলে টাকাটা ডিম পারবে না, কিন্তু ব্যাংকে যদি রাখো সেটা ডিম পারবে, কারণ ব্যাংক আমাদের সুদ দেয়। এবার ব্যাংক আমাদের সুদ কেন দিচ্ছে? কারণ আমরা ব্যাংকে টাকা রাখছি। ব্যাংক এই টাকাটা রেখে দিচ্ছে ব্যাংকে, আমরা না, মানে আমি তো একা টাকা রাখছি না, অনেকেই টাকা রাখছে। এবার ব্যাংক তো আবার লোনও দেয় অনেক জনে, মানে ঋণ। ব্যাংক যখন কাউকে ধার দিচ্ছে টাকা, সেটা আমাদেরই টাকা থেকে ধার দিচ্ছে। সেই টাকার ধার থেকেও সেই টাকাটা যখন ব্যাংক ব্যাংকের কাছে আসবে, মানে ব্যাংকে ধরো কাউকে 1,000 টাকা ধার দিল, সে যখন 1,000 টাকাটা শোধ করবে, সে তো 1,000 টাকা শোধ দেবে না, সে 1,200 টাকা দেবে কি 1,500 টাকা, যেরকম সুদের পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী দেবে। এবার এখান থেকে ব্যাংক কিছু টাকা লাভ করছে, এই লাভের টাকাটা তখন আমাদের যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে বা অন্যান্য অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সুদ হিসাবে কাজ করছে, এবং আরো অনেক কিছু আছে। তো এইভাবে আমাদের সুদটা চলছে। এটার কারণ হচ্ছে কি, প্রথমে আমরা টাকা রাখছি কোথায়? ব্যাংক। ব্যাংক কি করছে? ব্যাংক লোন দিচ্ছে, সেখান থেকে ব্যাংক কিছুটা টাকা পাচ্ছে, অ্যান্ড সেই টাকাটা আমাদের এই টাকার সঙ্গে অ্যাড হয়ে গিয়ে কিছু পরিমাণ সুদ হিসাবে আমরা পাচ্ছি। এইবার এই প্রসেসটা চলতেই থাকছে, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের দেশের ইকোনমি সিস্টেম গ্রো করছে। ঠিক আছে? তো এই প্রসেসটা চলছে বলে আমাদের দেশের ইকোনমি সিস্টেম গ্রো করছে। আর এই যে সুদ যদি ব্যাংক না দিত, তাহলে টাকা জমানোর কোনো চাহিদা থাকতো না মানুষজনের। মানুষজন টাকা জমাতেই চাইতো না, উড়িয়ে দিত, হাতে টাকা পেত আর উড়িয়ে দিত। কিন্তু টাকা তো জমাতে হলো, তবেই তো সেই টাকাটা কাজে লাগবে। তাই এই টাকা জমানোর পিছনে এই যে চাহিদাটা আমাদের কে যোগাচ্ছে? ব্যাংক। যেমন পড়াশোনা না পারলে বকাঝকা দেওয়ার একটা প্রবণতা আছে স্যারেদের, বাড়িতে তো জোর মারধর দেয়, এগুলো তো চলেই। এই ভয় থেকে কিন্তু আমরা পড়াশোনা করি, বা নাম্বার কম হবে, ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে, আমাকে পাস করে অন্য ক্লাসে উঠতে হবে, এই ভয়টাও থাকে বলে আমরা পড়াশোনা করি। তো সেম, টাকা যদি না জমায় তাহলে তো সেটা আমার কাছে থাকবেই না, পকেটে তো কিছু টাকাই থাকবে না। ব্যাংক এই সুদটা দিচ্ছে যে আমি যদি আজকে 100 টাকাও ব্যাংকে রাখি, 1 বছর পর যদি 5% যদি সুদ দেয়, তাহলে 1 বছর পর টাকাটা বেড়ে কত হয়ে যাবে? 105 টাকা। এই 5 টাকা তো আমাকে ইনকাম করতে হচ্ছে না, ব্যাংক তোমাকে দিচ্ছে এই 5 টাকা। তো এরিটা হচ্ছে কি আমার সুদ। আর এরই যে 100 টাকাটা তুমি রেখেছো, এইটা হচ্ছে আমার আসল। ঠিক আছে? তাহলে ব্যাংক এই তোপটা দিয়ে আমাদের কি করছে? টাকা জমানোর চাহিদাটা পূরণ করছে। তো এই সুদ কয় প্রকার আমরা জানো বলে? সুদ 2 প্রকার। একটা হচ্ছে সরল সুদ, যেটা ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর একটা চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার সিম্পল ইন্টারেস্টের একটা খুব সুন্দর সুন্দর সূত্র আছে, আই ইকুয়ালস টু পি টি আর বাই 100, যেখানে আইটা কি? আই হচ্ছে আমাদের সুদ, যাকে বলা হবে ইন্টারেস্ট। বিটা হচ্ছে গিয়ে আসল বা মূলধন, যেটাকে বলা হবে প্রিন্সিপাল। আর আরটা হচ্ছে সুদের হার। এই সুদের হার তোমাদের বার্ষিকও হতে পারে, মাসিকও হতে পারে, ত্রৈমাসিকও হতে পারে, ষান্মাসিকও হতে পারে, আমি সেই ব্যাপারগুলোই আসবো। বা রেট অফ ইন্টারেস্ট।
আর চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা তোমরা টিও লিখতে পারো, মাইনাস পি। এই সূত্রটা ফেললে তোমরা চক্রবৃদ্ধি সুদ পারো, এই সূত্রটা ফেললে তোমরা সরল সুদ পারো। এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব সোজা, একটা অঙ্কর মাধ্যমে বোঝানোর একটু চেষ্টা করি। ধরো তুমি 100 টাকা ব্যাংকে জমা দিয়েছ, 1 বছর পর তুমি পেয়েছো 5%, মানে 1 বছর পর তুমি পাচ্ছ 105 টাকা। ঠিক আছে, তাহলে আবার সুদের হার কত হচ্ছে? 5%, তাই 105 টাকা। এটা হচ্ছে কি 1 বছরের। তাহলে 2 বছরের ক্ষেত্রে কি হবে? 100 টাকা যেমন আছে আছে, প্রথম বছরে কত পেয়েছো? 5 টাকা সুদ, দ্বিতীয় বছরে আবার 5 টাকা। তাহলে আমার এখন সুদ কত দাঁড়ালো? 110 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যেই আমার এটা হচ্ছে গিয়ে আসল বা মূলধন, এটা চেঞ্জ হয়। মানে সরল সুদের ক্ষেত্রে 100 টাকাটাই তো ফিক্সড। এই 100 টাকাটায় আমি যদি 5% সুদ ধরি, 1 বছর পর আমি 105 টাকা পাবো, 2 বছর পর আমি 110 টাকা পাবো, কারণ 5 টাকা 5 টাকা করে বাড়বে। 3 বছর পর আমি আরো 5 টাকা 115 টাকা পাবো। কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হবে, সেই সময় 1 বছরের সুদ হবে 105 টাকা, এটা একদম ঠিক। কিন্তু দ্বিতীয় বছরের সুদটা আমার 105 টাকার উপর হিসাব করা হবে। তাহলে হিসাব করে দেখি, 5 5 2 105.25 টাকা। তাহলে তোমার এখন টাকাটা হয়ে যাবে, 2 বছর পর টাকাটা হয়ে যাবে 0.5 হ্যাঁ দেখ, সরল সুদের ক্ষেত্রে 2 বছর পর তুমি কত টাকা পেলে? 110 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি টাকাটা চক্রবৃদ্ধি সুদে কাটছো, তাহলে 2 বছর পর তোমার মোট টাকা কত হয়ে গেল? 110 টাকা 25 পয়সা, 25 পয়সা এক্সট্রা চলে এলো। এইটাই হচ্ছে গিয়ে পার্থক্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে। একটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই প্রিন্সিপালটা এক থাকে, প্রিন্সিপাল যেটা, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা এক থাকে, এটা হচ্ছে গিয়ে সরল সুদের ক্ষেত্রে। তাই সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ যাই হোক না কেন, 1 বছরের টাকাটা আমার একই থাকবে। কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এখানে 100 টাকার উপরই বিচার করা হবে যদি সরল সুদ হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলে সেটা আর 100 টাকার উপর বিচার করা হবে না, সেটা তখন আমার 105 টাকার উপর বিচার করা হবে। এইখানে যে 100 টাকা আর 5 টাকা, এই দুটো যোগ করলাম, 100 টাকা আর 5 টাকা আমি যোগ করেছি, দিয়ে 105 পেলাম। এই 105টা কি? সুদ আসল, সুদ যোগ আসল। এটাকে বৃদ্ধি মূলও বলে, এটাকে সুদ আসলও বলে। তাহলে বছরের শেষে যখন আমি সুদ আসল হিসাবে, এই যখন ব্যাংকের বই আপডেট করতে যাও, একদম একটা বছরের শেষে একটা অ্যামাউন্টের টাকা পাও, সেখানে তো সুদ আসল দুটো মিলানো এখানে। তো সুদ আসলের যে অ্যামাউন্টটা পাবো, সেইটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়ে যাবে প্রিন্সিপাল। এইটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। তো এটার একটা অঙ্ক দেওয়া হলো যে 1000 টাকার বার্ষিক 4% সুদের হারে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদ হিসাব করো। আমি 2 বছর নিয়েছি কারণ আমি এর আগেই বললাম যে 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটো সমান হয়। তার পরের বছর থেকে যেহেতু প্রিন্সিপালটা মানে আসলটা বা মূলধনটা চেঞ্জ হয়ে যায়, আমাদের সরল সুদের ক্ষেত্রে সেটা একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলটা আমার আসল হয়ে যায়। তো এখানে করে দেখাচ্ছি, প্রথমে যেটা দেয়া আছে আগে লিখে নেবে 1000টা, তাহলে আসল পি 1000টা, সুদের হার ইকুয়ালস টু 4%।
আচ্ছা, সমান টি ইকুয়ালস টু 2 বছর। এবার সরল সুদ বার করুন। যে সরল সুদ, সরল সুদের সূত্র কি ছিল? যে আই ইকুয়ালস টু পিচিআর বাই 100। তো এখানে সরল সুদ যেহেতু লিখে দিয়েছে, আচ্ছা ব্র্যাকেটে আই গেলাম। তো এটা কি ছিল? যে পি টি আর বাই 100। পি কত? 1000, টি হচ্ছে 2, আর হচ্ছে 4, 100। এখানে টাকা আনতেই হবে। 4 দুগুণে 8, 8 10 80 টাকা। এইবার চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি। তুমি এনও লিখতে পারো, যেহেতু টি দিয়ে ডিনোট করেছি তাই টি লিখতে। এবার এটা ইকুয়ালস টু, আমি এখন মানগুলো বসাবো। 1000, 1 প্লাস 4 পাই 100 স্কোয়ার মাইনাস 1000। সুন্দর করে যেন একটা টাকা দিই। এবার 1000টাকে আমি কমন নিলাম। এটাকে আমি একবারে যোগ করে দিই। 104, 104 বাই 100 স্কোয়ার মাইনাস 1 টাকা। এবার মজার কথা হচ্ছে, তোমরা এটাকে স্কোয়ার করে নিতে পারো, স্কোয়ারই করতেই পারো, আমার কোনো অসুবিধা নেই, তোমাদের অসুবিধা নেই, কিন্তু তোমাদের খাটতে দাও। কিন্তু যাতে খাটতে না হয় সেই জন্য কি করতে হবে, আমি লিখতে পারি না এটাকে যে 104 বাই 100 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কারণ 1 স্কোয়ার 1ই হয়, এটা লেমে দিতেই পারে। এবার কিসের সূত্র পড়লো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে 1000 ইন্টু এটা হয়ে যাবে 204 বাই 100 ইন্টু 4 বাই 100 টাকা সমান কি হলো? কেটে নি শূন্যগুলোকে। 4 4 16 6 হাতে 1, 0 1 করতে 4 দুগুণে 8 বাই 10 এত টাকা, মানে 81.6 টাকা। এইবার দেখো সরল সুদে, সরল সুদের ক্ষেত্রে 2 বছরে আমরা 2 বছরের পরে কত টাকা সুদ পাচ্ছি? মাত্র 80 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছরের শেষে আমি সুদ পাচ্ছি 81 টাকা 60 পয়সা। অনেকটাই কিন্তু ফারাক হয়ে গেছে। তো এই চক্রবৃদ্ধি সুদটা আমার কাজে কোথায় লাগে? ব্যাংক যখন আমাদেরকে লোন দেয়, তখন না আমাদের সেই লোনটা যখন পে করতে হয়, ওটা চক্রবৃদ্ধি সুদের হারে করতে হবে। ওই জন্য তাদের একটা বেশি অ্যামাউন্ট পে করতে হয়। আবার যদি বেশি সময় ধরে আমরা পে করি, তখন অ্যামাউন্টটা আবার বেড়ে যায়। ধরো 50,000 টাকা যদি আমায় শোধ করতে হয়, 50,000 টাকা যদি আমি 2 বছরে শোধ করতে, তাহলে আমার 80,000, আমি জাস্ট বলছি একটা র্যান্ডাম ফিগার নিয়ে। 50,000 টাকা আমি যদি 2 বছরে শোধ করি, সুদ আসল সমেত একদম আমাকে 80,000 টাকা পে করতে হচ্ছে। কিন্তু এই টাকাটাই আমি যদি 4-5 বছরে শোধ করি, তাহলে কিন্তু 80-র জায়গায় আমার কয়েক লাখ বেরিয়ে যাবে। কারণ এখানে তো দেখছো যে যত বছর বাড়বে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, আমাদের প্রিন্সিপালটা পরিবর্তিত হতে থাকবে, পরিবর্তিত হলেই কিন্তু এর ভ্যালুটা বাড়তে থাকবে। মানে আমার সুদের ভ্যালুটা বেড়ে যাবে, সুদ বাড়লেই স্ববৃদ্ধিমূল, মানে যেটাকে সুদ আসল বলা হয়, সেটাও বাড়তে থাকবে। তো এইভাবেই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের এটাই হচ্ছে কি পার্থক্য, যে সরল সুদের ক্ষেত্রে আসল ফিক্সড থাকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা ফিক্সড থাকে না, ওটা 1 বছরের পর চেঞ্জ হয়।